বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশের জনসংখ্যার সিংহভাগ হচ্ছে তরুণ বা যুব জনগোষ্ঠী এবং এই জনগোষ্ঠী এখন বিপথে ধ্বংস হয়ে যাচ্ছে মাদকাসক্তির কারণে। একথা প্রায় সর্বজন স্বীকৃত এবং শুধু তরুণ যুবগোষ্ঠী নেই, অনেক বয়োবৃদ্ধদের মধ্যেও এই প্রবণতা রয়েছে। নারী পুরুষ কোনো ক্ষেত্রেই বলা যাবে না যে এরা বেশি আসক্ত এরা কম আসক্ত, মোটামুটিভাবে সবার মধ্যেই কম বেশি এই প্রবণতা আছে এবং শহর গ্রাম উচ্চবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্ত সবার মধ্যেই এই প্রবণতা আছে। সমস্যাগুলো কোথায় সেটা চিহ্নিত করা দরকার এবং এটি নিয়ে আমরা এর আগেও বহুবার কথা বলেছি এবং এখনও কথা বলতে হচ্ছে। এবং এর সঙ্গে এই মাদকাসক্তদের দেখবার যে দৃষ্টিভঙ্গি সমাজের রাষ্ট্রের, সেটার মধ্যে একটা সমস্যা আছে। এর সঙ্গে মানসিক স্বাস্থ্যের এক ধরনের সম্পর্ক রয়েছে। এইসব নানা বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন একজন ব্যবসায়ী নেতা এবং সংকটজয়ী পিতা শাহিদুল ইসলাম হেলাল, এবং আমার ডানে রয়েছেন মেন্টাল হেলথ কাউন্সিলর নুসরাত সাবরিন চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নুসরাত, আপনাকে বিশেষভাবে, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, আমার রাইট? থ্যাংক ইউ। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আপনার সঙ্গে সম্ভবত আমরা 2003 সালে তৃতীয় মাত্রা যে বছর শুরু হয়, কয়েকদিন না যেতেই এই বিষয় নিয়ে আপনার সঙ্গে তৃতীয় মাত্রা আমরা কথা বলি। তার এর আগে অবশ্য আমি অন্য অনুষ্ঠানে আপনার সঙ্গে কথা বলেছি এবং বাংলাদেশে সম্ভবত আপনি প্রথমবার যিনি খোলামেলাভাবে এই বিষয়ে কথা বলেছেন। খোলামেলাভাবে এই অর্থে যে আপনার সন্তানরা, অন্তত দুজন ছেলে এই সংকটের মধ্যে ছিল, মাদকাসক্ত ছিল এবং তারা শেষ পর্যন্ত তাদের সংকটকে অতিক্রম করতে পেরেছে। আপনি নিজে পেরেছেন অভিভাবক হিসেবে, যতদূর আমি জানি। কিন্তু প্রথম মুখ খুলেছেন আপনি এবং সেটা ধীরে ধীরে অন্যদের মধ্যে খানিকটা হয়তো সঞ্চারিত হয়েছে। তো আমি আপনার কাছ থেকে বুঝতে চাই যে 2003 থেকে 2024 সংকটটা আসলে কতটা কাটলো এবং এর মধ্যে বহুবার আপনি এবং অন্যরা কথা বলেছি এই বিষয় নিয়ে। জি, আমি প্রথমে আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি যে 2003-এ যে আমাকে ডেকেছেন এবং তৃতীয় মাত্রার টিমকে। ওই টাইমে কিন্তু একটা সময় ছিল যে আমার স্ত্রীর দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা কন্টিনিউয়াসলি আমার ছেলের এর আগের 2-3 বছর যাবৎ ও ড্রাগ এডিকশন নিয়ে কন্টিনিউয়াসলি আমরা ফাইট করে গেছি, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। তখন মনে হচ্ছিল যে কাউকে বললে এটা আমার ঘাড়েই দোষটা আসবে। তো আপনার সাথে কথা বলার পরে যেদিন আমাকে এখানে ডাকলেন, আমাদের কিন্তু পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। যখন এখানে বসে খোলামেলাভাবে আলাপ করেছি, তখন যেমন প্রথমবারের মতো আমার মা জানতে পারে, আমার ভাই বোন জানতে পারে, আমার বন্ধুবান্ধবরা জানতে পারে। এতে অনেকে কিন্তু আমাকে বলেছে এটা বলা ঠিক হয় নাই, কিন্তু দিনের শেষে এখন ইফ আই লুক ব্যাক প্রায় 20 বছরের বেশি, আমি কিন্তু ওই দিনটা প্রবাবলি আমার জীবনের সবচেয়ে বড় দিন ছিল। কারণ ওই টাইমেই আমার সন্তান বুঝতে পেরেছে যে ও মাদকাসক্ত নিলে প্রতিবার আমরা ওর মাথার তলে বালিশটা দিয়ে দিতাম এবং ওকে প্রোটেক্ট করতাম। ওকে প্রোটেক্ট করার জন্য আমরা কন্টিনিউয়াসলি মিথ্যা কথা বলে যাচ্ছিলাম। তো আমাদের মিথ্যা কথা বলাটা বন্ধ হয়েছে এবং ও জানতে পেরেছে যে এখন আর ওকে আমরা ওইভাবে প্রোটেক্ট করব না। তো এবং আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাই কিন্তু হেল্প করেছে, ইভেন বন্ধু বান্ধবরা হেল্প করেছেন। আমি আজকে রিয়েলি খুশি যে 15 বছরের বেশি ও ক্লিন। ওর 3টা বাচ্চা আছে, আমেরিকাতে ব্যবসা করে ছোটোখাটোভাবে, বাট হি ইজ পার্মানেন্টলি সেটেলড, একদম ক্লিন। ওই টাইমে আর এই টাইমের মধ্যে ডিফারেন্স যেটা দেখছি, তখন ওর মাদকাসক্ত ও ক্লিন হওয়ার পর প্রায় 5 বছর পরে ও বিয়ে করার জন্য তৈরি হয়েছে। ওকে বিয়ে দিতে কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে, বিকজ যে ফ্যামিলিতে বিয়ে দিতে চাইছে ওরা খুবই ভালো লোক। তো যে একটা মাদকাসক্ত ছেলের সাথে ওর মেয়েকে বিয়ে দিবে, এটা কিন্তু ওরা অ্যাকসেপ্ট করতে চায় না। এইটাকে আমার কনভিন্স করতে আমাদের কিন্তু মাসের পর মাস লেগেছে, অনেক কষ্ট করতে হয়েছে। এখন আমার ছোট ছেলের একই প্রবলেম ছিল, ও ক্লিন ফর অ্যাবাউট 10 years প্লাস। ওর বেলায় কিন্তু ওর বিয়ে হবে এই যে 31 ডিসেম্বরে, ওর বেলায় কিন্তু আমার এই প্রবলেমটা হয় নাই। ওর বেলায় ওর ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি ভালোভাবে জানে, মেয়েও জানে যে ওর একটা ডার্ক পাস্ট ছিল। ওইটাকে ও অ্যাকসেপ্ট করে, আমরাও অ্যাকসেপ্ট করি এবং ওর হবু শ্বশুরবাড়ির লোকেরা সবাই অ্যাকসেপ্ট করে। ওরা কিন্তু ওকে বর্তমান অবস্থায় দেখছে, পুরনো মাইন্ডসেট নিয়ে অপারেট করছে না। এটা একটা বিরাট চেঞ্জ আমাদের সমাজে। আমি মনে করি যে এখন এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এখন মেন্টাল হেলথ কাউন্সিলর অনেক এসছে। কারো প্রবলেম হলে যেমন এইসব প্রোগ্রাম করলে হয় কি, আমাকে অনেক প্যারেন্টসরা ফোন করে, প্যারেন্টসরা ওপেন আপ করে। আমাদের
প্রথম জিনিস, এক সময় তো আপনি বোধহয় একটা হটলাইন ইউজ করতেন, হ্যাঁ একটা টেলিফোন লাইন ইউজ করতাম, যেই ফোনে অনেকে ফোন অন্য করতো। প্যারেন্টসরা কথাবার্তা বলতেন। তো প্রথম জিনিস যে আমাদের অ্যাকসেপ্টেন্সটা কিন্তু তখন ছিল না, ফ্যামিলি প্যারেন্টসরাও অ্যাকসেপ্ট করতে পারতো না যে মাদকাসক্ত হতে পারে আমার সন্তান, ডিনাইলে থাকতাম। আরেকটা হলো যে রিকভারিং এডিক্ট, ওরও কিন্তু অ্যাকসেপ্টেন্সটা দরকার। আমি কিন্তু এখনও একটা দুর্বলতা দেখি যে অনেক মাদকাসক্ত আছে যারা ক্লিন হয়ে গেছে, কিন্তু ওরা নিজেরাই অ্যাকসেপ্ট করতে পারে না যে ওদের ডার্ক পাস্টটা ওদের লাইফে প্রবাবলি আরও উপকার করেছে, দে আর বেটার পারসন, এবং যখন রিকভার করে ওরা কিন্তু ওদের লস টাইমটাকে কভার করে ফেলে। এটা আমি আমার 2 সন্তানের বেলায় দেখেছি। তখন খুবই আফসোস করতাম যে ওদের পড়ালেখার পেছনে পড়ে গেছে, ওদের বন্ধুবান্ধবরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ওরা হয় নাই। কিন্তু পরে দেখা গেল ওরা কিন্তু ওদের অনেক বন্ধুবান্ধব থেকে অনেক ফাস্ট রান করছে, অ্যান্ড দে আর অনেক বেটার পারসন। কারণ যে রিহ্যাব সেন্টারে ছিল আমার 2 সন্তানই, প্রায় একজন 18 মাস ছিল, একজন 12 মাস ছিল বাইরে, দেশের বাইরে। এখানে অনেকবার ট্রিটমেন্ট করেছে। বড় ছেলে তো এখানে একটা জায়গায় 9 বার গেছে 2 বছরে। ও ভর্তি হতো, 2 মাস থাকতো, আমরা 2 মাস পরে অস্থির হয়ে নিয়ে আসতাম, আবারও শুরু করতে, আবার দিতাম। এবার তারপরে 18 মাস থাকার পরে যখন আসতো, হি ইজ অ্যাবসলিউটলি ক্লিন। কারণ ওকে লাইফ স্টাইলটা শিখিয়েছে, ওর যে চারিত্রিক যে দুর্বলতা ওটাকে শিখিয়ে দিয়েছে এবং পার্মানেন্টলি ইমপ্লান্ট করে দিয়েছে যে ও কীভাবে জীবনকে, লাইফ স্কিলটা শিখিয়েছে। অ্যান্ড হি ইজ প্রবলি এ মাচ বেটার পারসন দেন ওর সাথে যারা ছিল। মানে হিউম্যান ডিলিংয়ে, সোশ্যাল অ্যাক্টে ও অনেক বেটার। আই এম রিয়েলি প্রাউড অফ হিম, আই এম প্রাউড অফ বোথ আওয়ার সান নাও। আমি আসছি আবার আপনার কাছে। সাবরিন, আপনি নিজে মেন্টাল হেলথ কাউন্সিলর এবং একই সঙ্গে আপনি টেলিভিশনে অনুষ্ঠান করেন। আমি প্রচুর লোকজনের সঙ্গে এই বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ কথা বলছেন আমি জানি। সো আমি আপনার কাছে একটু বুঝতে চাই যে এই যে ওপেননেসটা, এটা কতটা জরুরি। এবং মিস্টার হেলাল কথা বলবার সময় বলছিলেন যে তার সন্তানদের একটা ডার্ক পাস্ট আছে। এই সময়টা যেটাকে তিনি পাস্ট বলছেন বা যাদের এখন বর্তমান আছে, এটা কতটা আসলে ডার্ক? অনেক ধন্যবাদ, এবং অনেক ধন্যবাদ তৃতীয় মাত্রাকে এবং চ্যানেল আইকে এত সুন্দর একটা বিষয় নিয়ে অনুষ্ঠান আপনারা আগেও করে এসেছেন এবং বরাবরের মতো এই বিষয়টা নিয়েই ফোকাস করছেন। এটা আসলেই ওপেননেসের বিষয়টা আমাদের মাঝে এখনও মনে হয় অনেকটুকুই কম। কারণ আমরা যখন আসলে যেহেতু এই জায়গা থেকে, ব্যক্তিগত অভিজ্ঞতা জায়গা থেকে যদি একটু শেয়ার করি, যখন কেসগুলো পাই আমরা কিন্তু খুব সিভিয়ার লেভেলে পাই। কেউ কিন্তু এসে বলে না যে আমার সন্তানের এই অবস্থা, বা খুব যখন আচরণগত, যেমন একটা কেউ যখন আসক্তিতে আসলে পড়ে যায় তখন তার কগনিটিভ ফাংশন, যেটা আমরা বলি, একটা চিন্তার একটা বিকৃতি ঘটে, আচরণগত অনেক পরিবর্তন হয়, তার অনেক ধরনের ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়, যেটা আসলে দৈনন্দিন জীবনের অনেকগুলো কাজে তার অনেক সমস্যা হয়। তো সেই জায়গাগুলো যতক্ষণ না পর্যন্ত না হচ্ছেন, বাবা মারা কিন্তু আসলে বিষয়গুলো অ্যাড্রেস করেন না এবং আমাদের কাছে নিয়ে আসেন না। যখন নিয়ে আসে তখন হয়তো সে আর এটাকে শুধুমাত্র কাউন্সেলিং বা মেডিসিনের মাধ্যমে একদম ঠিক হয়ে যাওয়ার বিষয়টার মধ্যে আর থাকে না, তখন তাকে ভর্তি করে চিকিৎসা করতে হয়। এবং এটা কিন্তু আমরা জানি যে একটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ, কিন্তু এটা যে একটা মানসিক রোগ, এই বিষয়টাকে নিয়েই আমরা অনেক ক্ষেত্রে আসলে এটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। ড্রাগ অ্যাডিকশনকে আমরা বেশিরভাগ সময় একটা অপরাধ বা নৈতিকতা বিবর্জিত একটা বিষয় বলে আসলে কনসিডার করি, যার কারণে সমাজে মানুষ আসলে এটা নিয়ে ওপেন হতে চায় না। তো মনে করে যে আমি আসলে কোন ঝামেলায় আবার পড়বো গিয়ে, বা আমার চাকরি পেতে সমস্যা হবে, যেটা আমাদের সম্মানিত অতিথি স্যার বলছিলেন যে বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা। তো এই বিষয়গুলো কিন্তু সমাজের স্টিগমা এবং অনেক ধরনের বাধার কারণে কিন্তু ওপেন হতে চায় না। তো যখন আসলে একেবারেই পারছে না তাকে আসলে নিয়ন্ত্রণ করতে, তখন কিন্তু আসলে আমরা তাদেরকে পাচ্ছি এবং তাদেরকে দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে আসলে যেতে হয়, যেটা প্রায় 2 বছর কমপক্ষে লাগে, এবং তারপরও কিন্তু এটা চলমান প্রক্রিয়া। 2 বছর পর্যন্ত আমরা বলি যে একটা ফলো আপের মধ্যে থাকতে, এবং তারপরে কিন্তু তার সাপোর্ট গ্রুপ আরও বিভিন্ন কিছুর সাথে আমরা যুক্ত করে দিই, যাতে সে লং টাইম আসলে এটার মধ্যে দিয়ে যেতে পারে, নিজেকে ক্লিন রাখতে পারে। তো সুতরাং স্টিগমার জায়গাটা আমাদের এখানে রয়েছে। ওপেন হতে পারছে না, বাবা মারা ডিনায়াল ফেজে থাকে, তারাও অ্যাকসেপ্ট করতে পারে না তাদের সন্তান আসলে এই কাজটা করতে পারে, এবং সন্তানরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারে না যে না, এটা আসলে আসক্তি নয়। তো আমরা হয়তো অকেশনালি ইউজ করছি, কিন্তু পিয়ার প্রেশারে, হ্যাঁ, এবং এটার উপর যে নির্ভরশীলতা তার তৈরি হয়েছে, এটা ছাড়া থাকতে পারছে না, বা হয়তো মনে করছে আমি চাইলেই তো ছেড়ে দিতে পারবো, কিন্তু এই বিষয়টা আসলে এতটা সহজ না। তো এটা যখন তারা বুঝতে পারছে, ততদিনে অনেকটুকুই হয়তো লেট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। একটা বিষয় আপনি যেটা বলছিলেন যে এই পুরোপুরি ভালো হওয়া, একজন যারা খুবই ডিপার লেভেলে অ্যাডিক্টেড,
ভালো হয়ে যাওয়ার পরে বারবার ফিরে যাওয়ার প্রবণতাটা কেমন থাকে, এবং সেই ক্ষেত্রে আসলে প্যারেন্টসদের বা যে অসুস্থ, আমরা মানসিকভাবে অসুস্থ যদি বলি বা প্যাশেন্ট বলি আপনার, সেই প্রবণতাটা কীরকম থাকে এবং সেক্ষেত্রে আসলে করবার কি? এটা অনেকটুকুই আসলে ডিপেন্ড করছে তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর। যদি আমরা বলি যে মাদকাসক্তির কারণটা কি, এটা আসলে বায়ো সাইকো সোশ্যাল একটা ফ্যাক্টর। তার জেনেটিক কিছু বিষয় থাকতে পারে, তার সাইকোলজিক্যাল, অনেক সময় মানসিক রোগ থেকে মাদকাসক্তি হতে পারে, বা মাদকাসক্তি থেকেও অনেক সময় মানসিক রোগের দিকে ধাবিত হতে পারে। সো এর পরবর্তীতে আসে সোশ্যাল ফ্যাক্টরগুলো। আমার এনভায়রনমেন্টটা কেমন, আমার বাসার ফ্যামিলির সাথে আমার কানেকশন বা আমার বন্ডিংটা আসলে কেমন, আমার পিয়ার প্রেশার, আমার পিয়ার গ্রুপটা আসলে কেমন, এবং আমি কোথায় আসলে সেই জায়গাগুলোতে আমি অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে কিনা, আমাকে ভ্যালুড করা হচ্ছে কিনা, আমার সোশ্যাল স্কিলগুলো কেমন, সামাজিক দক্ষতার জায়গাগুলো, এবং সাথে আমার খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা, মানসিক চাপ। আমরা দেখি যে ম্যাক্সিমাম সময় কিন্তু মানসিক চাপ সহ্য করতে না পেরে হতাশা, বিষণ্ণতা, এইসব জায়গাগুলো থেকে কিন্তু আসলে অনেকটুকু মাদকাসক্তির দিকে ঝুঁকে যায়। কোনো একটা সম্পর্ক ভেঙে গেছে, সেখানে হয়তো সে কোপ করতে পারছে না, খাপ খাওয়াতে পারছে না, সেসব জায়গাগুলো থেকেও কিন্তু মাদকাসক্তি একটা যথেষ্ট কারণ, যেটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের দিকে আমরা দেখি। তো এই যে কজগুলোকে নিয়ে যখন আমরা একসাথে কাজ করি, ইটস আ হলিস্টিক অ্যাপ্রোচ। তো আমাদের ট্রিটমেন্টটাও কিন্তু বায়োসাইকো সোশ্যাল মডেলে হয়। তো শুধুমাত্র আমরা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট যে করা হয় তা কিন্তু না, সেখানে সাইকোলজিক্যাল, ফ্যামিলি থেরাপি, এবং পরবর্তীতে সোসাইটিতে কীভাবে আবার নতুন করে রিইন্টিগ্রেট করবে নিজেকে, সেই জায়গাগুলো আসলে শেখানো হয়। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে আমাদের যারা পেশেন্ট, যারা গার্ডিয়ান থাকে, তাদের অনেক সময় চিন্তাভাবনা এমনটাই থাকে যে এখানে একটা 4 মাস বা 6 মাস আমি দিয়ে দিয়েছি, তারপরে হয়তো পুরোপুরি সুস্থ হয়ে আসলে বের হলো। কিন্তু ট্রিটমেন্টটা আসলে কিন্তু শুরু হয় তার ওখানে যাওয়ার পরে, সমাজে পুনর্স্থাপিত হওয়ার পরে। কারণ এখানে তো সেটা কন্ট্রোল এনভায়রনমেন্টে আছে, রিহ্যাবিলিটেশন কেয়ারে। ওখানে যখন যাচ্ছে তার অ্যাভেলেবিলিটি থাকছে, তার পিয়ার গ্রুপ তো আবার সে পাচ্ছে, সেখানে সে কীভাবে নিজেকে কোপ করবে। তখন সবচেয়ে বেশি দরকার আসলে পরিবারের সচেতনতা, এবং তার নিজেকে নিজে একসেপ্ট করে সেই জায়গায় না বলার শক্তি। এই বিষয়গুলো আসলে তার অর্জন করাটা খুব দরকার, এবং যেটা নিয়ে আসলে আমরা কাজ করি, লাইফস্টাইল মডিফিকেশন নিয়েও কাজ করা হয়। এবং এই যে না বলতে পারে, সেটা পার্সোনালিটির সঙ্গে সম্পর্কিত। একদমই তাই। এবং এটা অনেকেই আসলে পারে না বলতে, যে আসলে আমি কি বলবো। তখন আমরা আসলে ওই যে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটা আমরা শিখিয়ে দিই, কিন্তু তারপর এটা রিল্যাপস করে। রিল্যাপসের সংখ্যা এতটাই বেশি যে এটা আমাদের সেভাবে সঠিক কোনো গবেষণা বাংলাদেশে এখনো নাই। তো সেই জায়গা থেকে আসলে যদি বলি যে আমাদের ম্যাক্সিমামে কিন্তু আমরা যেহেতু বলছি এটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিসঅর্ডার, তার মানে এটা রিল্যাপস করবেই, এটাই এটার প্যাটার্ন। তো সুতরাং রোগীকে নিজেকে আসলে সচেতন হতে হবে, পরিবারকে সচেতন হতে হবে, মনিটরিংয়ের জায়গাটা খুব স্ট্রং রাখতে হবে, এবং অবশ্যই আমরা অলওয়েজ বলে থাকি ABC, অ্যাভয়েড ব্যাড কোম্পানি। এটা একদম এটার মধ্যে খুব স্ট্যান্ড করতে হবে আর কি নিজের মধ্যে। মিস্টার হেলাল, আপনার কাছ থেকে আপনার এক্সপিরিয়েন্সটা শুনে, যে বারবার ফিরে যাওয়ার যে প্রবণতা সাবরিন বলছিলেন, আপনার ছেলেদের ক্ষেত্রে কি বলছে? আমার মনে হয় আমরা প্যারেন্টস হিসাবে অস্থির থাকতাম তখন, যে 2 মাস হলো একটু ভালো লাগছে, ঠিক আছে নিয়ে আসি। রিহ্যাব সেন্টার কিন্তু বলতো না এখনো রাখেন, আমরা কিন্তু জোর করে নিয়ে আসতাম। আনাতে কি হতো যে ও আবার 2-4 দিন পরে আবার ঢুকে যেত। তবে এখানে ওনার কথার থেকে একটা জিনিস আসছে যে এডিকশনটাকে আমরা ক্রাইম হিসাবে দেখছি। এখনও কিন্তু বাংলাদেশে এডিকশনটাকে ক্রাইম হিসাবে দেখে। যখন আমার সন্তান এডিক্ট হলে ওকে যদি আমি ক্রিমিনাল ভাবি, আমি তো কখনো ট্রিটমেন্টের জন্য যাব না। যে কারণে যে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আমরা শুনি যে 50 লাখ। এবং আরেকটা প্রশ্ন, যে এটা নৈতিকতার সঙ্গে কতখানি সম্পর্কিত, সেটাও একটা বিবেচ্য হ্যাঁ, ওইটাও আছে। কিন্তু যখন এটাকে ক্রাইম হিসাবে ধরা হয়, তখন কিন্তু প্যারেন্টসরা একটা পা পেছনে দিয়ে রাখে। কারণ আপনি 70 লাখের বেশি বলে ড্রাগ এডিক্টস আছে, আর আমাদের 300-র মতো প্রবাবলি রিহ্যাব সেন্টার আছে বাংলাদেশে, মেবি 5000 বেড আছে। আর ওখানে আবার যারা জয়েন করে রিল্যাপস করে, অনেকে বারবার যায়। তো এই 300 রিহ্যাব সেন্টার, আমি তো একটা রিহ্যাব সেন্টার চালিয়েছি 6 বছর। এবং কোনো রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে অভিযোগ আছে, সেখানেও এক্সেপশনাল ওটা আছে। কিন্তু আমার পয়েন্টটা হলো যে এই 300 রিহ্যাব সেন্টার তো সুপারফুল থাকার কথা। যদি 70 লাখ পেশেন্ট থাকে, তো কেন এই রিহ্যাব সেন্টারগুলিতে অর্ধেকও পেশেন্ট থাকে না? এটা না থাকার একটা বড় কারণ সামাজিক দিকটা তো আছেই, যে ভালোভাবে দেখে না। কিন্তু যেহেতু এটাকে ক্রাইম হিসাবে ট্রিট করা হয় আইনের চোখেও, এটাও কিন্তু একটা কারণ প্যারেন্টসরা রিহ্যাব সেন্টারে দিতে চায় না। প্রকৃত অর্থে রিহ্যাব সেন্টার কতগুলো আছে আপনি সংখ্যার বিচারে দেখলে? আমি প্রকৃত অর্থে, মানে কোয়ালিটির অর্থে
মানে আপনি তো দেশে বিদেশে দুই রকমের অভিজ্ঞতাই আপনার আছে সেই অর্থে, এবং আপনি নিজেও একটা বলছিলেন যে 6 বছর রান করেছেন, সেই অর্থে যে সংখ্যাটা আপনি বলছেন এগুলো আসলে রিহ্যাব করবার জন্য, রিহ্যাবিলিটেশনের জন্য কতটা কার্যকর, মানে লজিস্টিক্যালি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ? এখন হয়তো কার্যকর, কারণ ডিএনসি মোটামুটিভাবে ট্রেনিং দিচ্ছে, ওখানে সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট থাকতে হচ্ছে, কিছু নিয়মকানুন বেশ ভালোই করেছে। বাট মানে আমাদের এখন ওইটা হয় না যে খোলামেলা জায়গায়, এখন যেসব রিহ্যাব সেন্টারে আছে ওখানে ঢুকলে ওরা আকাশ দেখতে পারে না, এই যে খোলামেলা জায়গায়। অথচ আপনি থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়াতে, ইভেন ইন্ডিয়াতে খোলামেলা জায়গায় ওরা নর্মাল লাইফ লিড করে, আর এখানে করে কি বন্ধ করে রাখতে হয়। এইসব ফ্যাসিলিটিসের জন্য কিন্তু সরকার অ্যাসিস্ট্যান্স দিতে হবে। গভর্নমেন্টেরও অনেক আইন কানুনের, যেমন এই রিহ্যাব সেন্টারের নিয়ম হলো যে পরিবেশ খুব ঠান্ডা হতে হবে, মানে কমার্শিয়াল স্পেসে রিহ্যাব সেন্টার হবে না। কিন্তু সিটি কর্পোরেশন রেসিডেন্সিয়াল এরিয়াতে ট্রেড লাইসেন্স দিচ্ছে না। তার মানে কি, আমার যদি রিহ্যাব সেন্টার করতে হয় কমার্শিয়াল এরিয়াতে করতে হবে। কমার্শিয়াল এরিয়াতে করতে হলে তো আমার জায়গা দেওয়া, বড় জায়গা দেওয়া ইজ অলমোস্ট ইম্পসিবল। সুতরাং আমার তো এটাকে রেসিডেন্সিয়াল এরিয়াতে করতে হবে। এই পারমিশনটা তো যদি দেওয়া হয়, অনেক দিন যাবত আমরা এটা নিয়ে দেন দরবার করছি, কিন্তু এই পারমিশনটা দেওয়া হচ্ছে না। অথচ গ্যাজেটে লেখা আছে যে এটা রেসিডেন্সিয়াল এরিয়াতে হতে হবে, আর মূলত এটাকে ট্রেড লাইসেন্স দিচ্ছে না। তো এই ঝামেলাটাকে খুব কুইকলি সলভ করলে হয়তো অনেকে ইনভেস্ট করবে। তাছাড়া ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই ব্যবসাতে যেন আসে। আর যেহেতু এটাকে ক্রাইম হিসাবে ধরা হয়, সেই জন্য কিন্তু ব্যবসায়ীরাও, আমি যদি একটা রিহ্যাব সেন্টার করি আমারও ভয় লাগে যে পুলিশ আসবে, বিকজ ইটস রিলেটেড টু দ্য ক্রাইম। এবং যেসব ইনফরমেশন আমরা এখনও ডিএনসিকে দিতে হয়, আপনি যে রিহ্যাব সেন্টার চালান, প্রতিবেদন জমা দিতে হয়, প্রতিবেদনে ওর ঠিকানা দিতে হয়, ইভেন অনেক সময় ন্যাশনাল আইডি চায়। তা আমি তো আমার সন্তানকে এমন এখন চায় না হয়তো, আমি তো আমার সন্তানের ফোন নাম্বার পুরা ঠিকানা দিতে চাবো না। এই জন্য এমনও আছে যে অনেকে ভুল নাম দিয়ে রিহ্যাব সেন্টারে দিচ্ছে। আমাদের কথা হলো যে এটাকে সমাজে অ্যাকসেপ্ট করতে হবে যে ইট ইজ এন ইস্যু, ইটস নট এ প্রবলেম, ইটস এন ইস্যু, এটা হতেই পারে। তো এটাকে সলভ করার জন্য যত সহজ প্রক্রিয়া করা যায় অত ভালো। কিন্তু এটা দেখছি যে দিন দিন কঠিন করে দিচ্ছে। এই যে লেটেস্ট যেসব নিয়ম, অল্প কিছু থাকলে অ্যারেস্ট করতে পারে, অনেক আমার চেনা পরিচয় আছে যে যাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে অল্প কিছু নিজেরা হাতে আছে বলে। তো যে ইউজ করে ও তো কিছু তো রাখবেই, আর যে ইউজ করে সে ডিল করবে, ও নিজে ইউজ করার জন্য ডিল করবে এবং ওর বন্ধুবান্ধব বাড়ানোর জন্য ডিল করবে। তা আমার মনে হয় সমাজের এবং সরকারের ভিউটা অনেক নরম হতে হবে, অনেক অ্যাকসেপ্টেড হতে হবে এবং অনেক রিয়েল হতে হবে, যে বাস্তবসম্মত একটা নিয়মকানুন করে যেন করতে হয়। আদারওয়াইজ এই যে 300 রিহ্যাব সেন্টারে আই এম সারপ্রাইজ, আমি যখন রিহ্যাব সেন্টার চালাতাম ফুল কিন্তু কেউ না। তো এখানে তো একদম উপরে পড়ে পেশেন্ট থাকার কথা, ওটা নেই। আর আরেকটা তো বড় চ্যালেঞ্জ আছে আমাদের, কিন্তু সাপোর্টিং হ্যান্ড, মানে সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট, এটারও কিন্তু অনেক অভাব হবে। যে যত এখন হচ্ছে আস্তে আস্তে, বাট অনেক এখনও অভাব আছে। ওনাদের মতো এক্সপার্ট অনেক দরকার আছে, আর আপনাদের মতো লোক এই প্রমোট করা আরও অনেক প্রয়োজন আছে। সাবরিন, একটু আমাদেরকে বলবেন, আপনি নিজে যেহেতু আমরা শুনছিলাম যে আপনি নিজেও একটা রিহ্যাব সেন্টারের সঙ্গে যুক্ত, রিহ্যাব সেন্টার পরিচালনা করেন, কি প্রবলেম আসলে রিহ্যাব সেন্টার চালাতে গেলে, বা রিহ্যাব সেন্টারে আসলে প্যারেন্টসরা কীভাবে নিচ্ছে, যারা অসুস্থ বা যারা রোগী যেভাবেই বলি না কেন, তারা কিভাবে আসলে এখানে নিচ্ছে, মানে রিহ্যাব সেন্টার লাইফটাকে অ্যাকসেপ্ট করছে কিনা? জি, ধন্যবাদ। আমি একটু যদি আমাদের রিপোর্টটা আর একটু বলি, যে অ্যানুয়াল ড্রাগ রিপোর্ট যেটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতি বছর প্রকাশ করে, সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশে বিশেষায়িত মাত্র 4টা সরকারি রিহ্যাব সেন্টার রয়েছে, যেটা 199 বেড আছে এগুলোতে, ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা। এবং আর 379টা লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, যেখানে 5385। স্যার যেভাবে বলছিলেন যে একটাও কিন্তু আসলে আমাদের যে জনসংখ্যা এবং আমাদের যে যদি 70 লক্ষ ধরেই আমরা হিসাব করি, তাতেও কিন্তু মানুষ সেখানে আসছে না চিকিৎসা নিতে। তার প্রথম একটা কারণ, চ্যালেঞ্জের জায়গা থেকে যদি বলি, আমরাও দেখি এবং পেশেন্টরা নিজেরাও ফিল করে যে ফিনান্সিয়াল কনস্ট্রেইন কিন্তু অনেক বড় একটা বিষয়, আর্থিক সক্ষমতা। কারণ এইসব প্রাইভেট যে রিহ্যাবিলিটেশন সেন্টার, সেটা যদি কোয়ালিটিটা আপনি এনশিওর করতে যান, সেখানে অবশ্যই একজন
মেডিকেল অফিসার, একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকিয়াট্রিক নার্স, এবং হচ্ছে 24 ঘন্টায় সেখানে মেডিকেল ফ্যাসিলিটিসগুলো থাকতে হবে, সাইকোলজিস্ট থাকতে হবে। তো সব কিছু মিলিয়ে একটা কোয়ালিটি কেয়ার এনশিওর করতে গেলে কিন্তু অনেকটুকুই আমাদেরকেও বাজেটের জায়গাটা হয়তো বা অনেক এক্সটেন্ড করতে হয়। তো সেটা অনেক সময় অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় যে এটাকে আসলে ইয়ে করা। আর সেটা আমরা প্রথম চ্যালেঞ্জটা দেখি। দ্বিতীয় চ্যালেঞ্জটা দেখি যে স্টিগমার জায়গাটাও সেখানে আবার আসে, যে অনেক রিহ্যাব, যেগুলো কিছু এক্সেপশনের কথা একটু আগে আপনি বলছিলেন, যে রিহ্যাব নিয়েও কিন্তু অনেক ধরনের স্টিগমার জায়গা আছে, যে আসলে এখানে কতটুকু চিকিৎসার কোয়ালিটিটা এনশিওর করা হয়। অনেকে মনে করেন যে এখানে হয়তো বা শুধুমাত্র আটকে রাখা হয় বা শুধুমাত্র হয়তো মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়, কিন্তু এটা যে একটা লাইফস্টাইল মডিফিকেশনের জায়গা, সেই বিষয়টা আসলে অনেকেই জানেন না, বা প্রপারলি এখানে সাইকো এডুকেশন হয়তো আমরা নিশ্চিত করতে পারি না অনেক ক্ষেত্রে, যে এখানে আসলে ট্রিটমেন্ট মডিউলটা কেমন। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলাটা খুব ওপেনলি প্রয়োজন, যে এখানে আসলে আমরা প্রথম মাসে কি করব, ডিটক্সিফিকেশন, দ্বিতীয় মাসে আমরা ইন্ডিভিজুয়ালি বসবো, তৃতীয় মাসে হয়তো আমরা ফ্যামিলিকে ইনক্লুড করব, চতুর্থ মাসে হয়তো আমরা গ্রুপ সহ সবাইকে নিয়ে একটা করব। তো সেই বিষয়গুলো যদি ট্রিটমেন্ট মডিউলটা আমরা খুব ওপেনলি গার্ডিয়ানকেও প্রোভাইড করতে পারি, তাহলে তারাও অন্ধকারে থাকে না এবং ট্রিটমেন্টটা হয়তো বা অনেকটুকু এনশিওর হয়। আর সোশ্যাল কিছু চ্যালেঞ্জ আমরা দেখি যে অনেক সময় হয়তো বা পরিবারের একজন চাচ্ছেন, আরেকজন চাচ্ছেন না, যে না ঠিক আছে এটা কোনো বিষয় না, আমরা হয়তো বা বিয়ে দিয়ে দিলে বা হয়তো বিদেশে পাঠিয়ে দিলে সমস্যাটার হয়তো সমাধান হয়ে যাবে। কিন্তু এটা যে একটা মানসিক রোগ এবং এটার যে একটা বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি আছে, এই ধরনের মানসিকতার জায়গা থেকে হয়তো বা আমরা এখনও সেভাবে করে পৌঁছাতে পারিনি। এখানে সচেতনতার অনেক অভাব আছে। তো হয়তো বা এটা একটা মেন্টাল হেলথ ইস্যু হিসেবে যদি আমরা কনসিডার করি, এবং এটা যে একটা আমি বলবো যে নিরাময়যোগ্য ব্যাধি, যদি আমরা সেভাবে করে চিকিৎসাটা আসলে এনশিওর করতে পারি, কিন্তু অনেকাংশে আসলে করা যায় না। তো এটা করা গেলে হয়তো বা আমরা অনেকটুকু সাকসেসফুল হব রিল্যাক্সের। এটা কি হয় বা এটা কি করেছেন আপনারা? বা মনে হয় যে শুধুমাত্র যে অ্যাডিক্ট সে নয়, তার প্যারেন্টসদের বা ফ্যামিলি মেম্বারদের আসলে এক ধরনের কাউন্সিলিং দরকার? অবশ্যই অবশ্যই, এটা আমরা করি এবং এটা আমরা করে থাকি। কারণ ফ্যামিলি কাউন্সিলিং এর যেই সময়টাতে, তখন কিন্তু আমরা দেখি যে আসক্ত ব্যক্তি, তার সাথে কিন্তু পরিবারের একটা বিশাল গ্যাপ তৈরি হয়ে যায়। তো স্বাভাবিকভাবে আসক্তি তো একদিনে জন্ম নেয় না, এটা কিন্তু একটা গ্র্যাজুয়ালি সে এই জিনিসটার মধ্যে চলে আসছে। হয়তো বা 1 বছর 2 বছর অনেকটুকু সময় কিন্তু সে পরিবার থেকে দূরে, কানেকশনটা লুজ করে ফেলছে। তো সেই জায়গাগুলোতে আসলে আমরা রিস্টোর করার জন্য কাজ করি। এবং আরেকটা বিষয় যদি আমি বলি যে স্যার একটু আগে বলছিলেন যে ওপেন এনভায়রনমেন্টের বিষয়টা কিন্তু নাই, তারা কিন্তু এটাকে একটা খুব কনফাইনমেন্ট মনে করে, যে আমাকে জেলে আবদ্ধ, আমাকে নিচ্ছে না কেউ। ফ্যামিলির প্রতিও কিন্তু তাদের একটা বিতৃষ্ণা কাজ করে, যে আমাকে এখানে দিয়ে গেছে, আমাকে একটা জেলের মধ্যে বন্দি করে দিয়ে গেছে, এরকম একটা বিষয়। তো সেই জায়গাগুলোতেও কিন্তু তাদের যে পরিবারের প্রতি ক্ষোভ বা তাদের প্রতি একটা বিতৃষ্ণা, রাগ, এই জায়গাগুলো নিয়ে যদি আমরা পরিবারের সাথে না বসি, কাউন্সেলিংটা না হয়, তাহলে কিন্তু এই চিকিৎসাটা আসলে পরিপূর্ণ হবে না। তো সেটা আমরা করার চেষ্টা করি, যারা আসলে সত্যিকারের বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি মেনে বা কোয়ালিটিটাকে এনশিওর করে কাজ করে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো, সেগুলো আমরা চেষ্টা করি। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আপনি যেহেতু দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে কাজ করছেন, আমার একটা প্রশ্ন, যে বিষয় নিয়ে আপনি বা সাবরিন আমরা আলাপ করছি বা এই যে রিহ্যাব সেন্টারের কথা বলছি, এখানে অ্যাক্সেস কিন্তু সবার নেই এবং বাংলাদেশে এই অ্যাডিক্ট যারা যে সংখ্যাটা আপনি বলছেন, আপনি বোধহয় কত বলছেন, 70 লক্ষ। আমার ধারণা যে হয়তো 20-30% অ্যাক্সেস সাধারণ মানুষ, নিম্নবিত্ত, একেবারে ছিন্নমূল মানুষ, তারা সংখ্যায় অনেক বেশি অ্যাডিক্ট। তাদের জন্য আসলে কি আছে, মানে আপনি তারা যদি আসক্তির মধ্যে থাকে বা এটা সেবন করতে থাকে, তাহলে মার্কেটটা থাকবে এবং মার্কেটটা থাকলে সেই মার্কেটের অন্যদের মধ্যেও সেটার বিস্তার ঘটবে। সো এই জায়গাটা আপনি তো দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে কথা বলছেন, কাজ করছেন, সরকারের সঙ্গে দেন দরবার করছেন। আপনার টেক কি এই বিষয়ে, মানে কে কীভাবে দিচ্ছে এবং এখানে আসলে করণীয় কি? এখানে আমি শুধুমাত্র এই উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের সমস্যার সমাধান হলে বাংলাদেশ থেকে সমস্যার সমাধান আলাদাভাবে করতে পারবেন না। এখানে সরকারের রোল আছে, কিন্তু গভর্নমেন্ট যেমন আমরা রপ্তানি করলে ইনসেন্টিভ দেয়, ব্যবসায়ীদেরকে যদি ট্যাক্স মওকুফ করে দেয়, এটা তো একটা সামাজিক ব্যবসা হিসাবে যদি ধরা হয়, তাহলে কিন্তু অনেক অনেক ব্যবসায়ী আছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তো সামাজিক ব্যবসার প্রধান, উনি যদি এটা করে দেয় যে রিহ্যাব সেন্টার করবে, সে হয়তো ব্ল্যাক মানি দিয়ে ইনভেস্ট করতে পারবে, যেটা একটা সময় ছিল। তার ওদের ইনকাম ট্যাক্স মওকুফ করে দেওয়া, আমরা রপ্তানি করলে সরকার ভর্তুকি দেয়, কোনো রকম ভর্তুকি দেওয়া। আমার এখানে যদি পেশেন্ট থাকে 20 জন, যেখানে গরিব পেশেন্ট, সরকার হয়তো হাফ এটাকে ফাইন্যান্স করতে পারে। গভর্নমেন্ট যদি চায় ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করার, অনেক জিনিস করতে পারে।
তা আমি মনে করি যে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা আমাদের মতো ফ্যামিলির আমরা যেটা করেছি আমার বড় ছেলের বেলায়, যখন আমি দেখেছি কিছুই পারি না, আপনার এখানে টিভিতে প্রোগ্রাম করার পরে আমাকে অনেকে ফোন করতো, আমরা ওদেরকে দাওয়াত করতাম বাসায়, দাওয়াত করে যে আসেন আমরা কথা বলি। আমাদের প্রায় 30 থেকে 40 জন ছিল আমার ছেলেদের সাথে যারা একসাথে ড্রাগ নিত। আমরা প্রতি মাসে একদিন মিট করতাম এবং দেখা করতাম, কিছুই না, আমরা জাস্ট ডিনার করতাম, হয় আমার বাসায় না একটা রেস্টুরেন্টে। আমার ছেলে বা আরেকজনের মেয়ে ওরাও থাকতো। তো এই যে ওপেন কথা বলা হয়, একজনকে একটা সাপোর্টিভ রোল তৈরি আমরা করেছি। আমার ছেলের অনেক বন্ধুবান্ধব যারা তখন চেষ্টা করছে মাদার থেকে বের হয়ে যেতে, ওরা আমার বাসায় ছিল, আমার ছেলেরা যে ওদের বাসায় ছিল। এই যে একটা আমরা কমিউনিটি তৈরি করে ফেলেছিলাম। আমি মনে করি যে যারা নিম্ন মধ্যবিত্ত বা আরও স্বল্প আয়ের লোকেরা এটা করতে পারে, যে 5টা ফ্যামিলি আছে, দে ক্যান গেট টুগেদার, সিট টুগেদার। ওদের তো মাদক যে নেয় উনি বলবেন যে সে তো নিজের ডিসিশনটা নেয়, সিঙ্গেল ডিসিশন, হি ইজ অর হার ওন ডিসিশন, কিন্তু ওকে রিকভার করতে একা পারবে না, ওকে সবার হেল্প দরকার হয়। ইটস লাইক রাস্তায় যাচ্ছি আমি, অ্যাক্সিডেন্ট হলো, এটা তো আমার দোষ না, এটা ইটস লাইক দ্যাট, অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট মানে সেটা তো আছে। আপনি যখন রাস্তার কথা বললেন এই কারণে বললাম, ঢাকার রাস্তা দিয়ে চললে কিন্তু আপনি অনেক জায়গায়, শহরের অনেক জায়গায় আপনি দুই পাশের ছেলেদের দেখবেন, বুঝবেন যে সে আসক্ত এবং সিভিয়ারলি এবং খাচ্ছে, সেরকম চিত্র কিন্তু আমি আমরা বলছি দেখতে যে পাই। এদেরকে রক্ষা করবার উপায় কি? গভর্নমেন্ট, এরা যতক্ষণ থাকবে এই ফিল্ডে ততক্ষণ পর্যন্ত তো আসলে মার্কেটটা থাকবে। এদের জন্য আমার মনে হয় যে এনজিও হ্যাজ টু বি মোর ইনভলভ, ফ্রি ট্রিটমেন্ট কিছু আছে, এসএনএ মিশন কিছু আছে, তাও তো 30-40 হাজার টাকা লাগে মোটামুটি, তাও ওরা কিছু ভর্তুকি দেয়, বারাকা টাকা, মানে কয়েকটা আছে, বাট নট এনাফ, অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। আর গভর্নমেন্ট হেল্প করতে হবে, রাষ্ট্র যদি, আমি এখন ইনভেস্ট করতে যাচ্ছি, ইনফ্যাক্ট আমরা মিলে, কয়েকজনে মিলে একটা টপ গ্রেড একটা রিহ্যাব সেন্টার করতে যাচ্ছি, কিন্তু আমার চিন্তা হলো যে আমি ইনভেস্ট করব, ট্রেড লাইসেন্স পাবো না, তো ওয়াই শ্যাল আই ইনভেস্ট, এই রিস্কটা কেন নেব? আর আমাকে তো কোনো সরকার কোনো বেনিফিট দিচ্ছে না, এখানে কিন্তু গভর্নমেন্ট অনেক রকম বেনিফিট দিতে, জায়গা দিতে পারে, একটা ফুটবল খেলার মাঠ দিতে পারে, একটা বড় ব্যবসায়ীকে বলতে পারে যে তুমি রিহ্যাব সেন্টার করো, তোমাকে জায়গাটা দিলাম, অ্যান্ড করতে পারে। অনেকে কিন্তু আছে মানে সামাজিক দায়বদ্ধতার কারণেও করবে, বাট ওই অ্যাটমসফিয়ারটা গভর্নমেন্টে তৈরি করে দিতে হবে যে কিভাবে করা যাবে। সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টরা হয়তো অনেক অল্প পয়সাও কাজ করতে পারবে, বাট এটা এই মিডিয়াতে বলে টলে মোটিভেট করে, এটার যে একটা বড় প্রবলেম, আমরা তো গভর্নমেন্টও ওটাকে মানছে না, গভর্নমেন্ট এটাকে ক্রাইম হিসাবে দেখছে, এবং যেটা করছে যে ধরে অ্যারেস্ট করো, বেঁধে রাখো, মারো, পারলে প্যারেন্টসকেও। আমি এমনও সেমিনারে গেছি যেখানে বলা হয়েছে যে যাদের সন্তানরা মাদকাসক্ত, ওদেরকে সরকারি চাকরি দেওয়া হবে না, প্যারেন্টসের দোষ। তো যখন সমাজে এইরকম একটা অ্যাটিটিউড থাকে, তখন ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট। সমাজ হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড ইটস এন অ্যাক্সিডেন্ট, এটা হতেই পারে, এটাকে আমাদের মোকাবেলা করতে হবে। আর মোকাবেলাটা আই অলওয়েজ রিগ্রেট, এটা আপনার প্রোগ্রামে হয়তো অনেক আগেই বলেছি, যদি আমি আমার সন্তানের 4 বছর ট্রাই করার আগে যে পজিশনে ছিলাম, আমি যদি প্রথম বছর তাই করতাম, যদি পাবলিকলি এসে আপনার এখানে বলতাম বা সাহায্য চেতাম আমার ফ্যামিলিতে, আপনার এখানে না বলেও যদি সবার কাছে সাহায্য চেতাম, বন্ধু বান্ধব, ওদের বন্ধু বান্ধবের কাছে, তাহলে কিন্তু আমার সন্তানের মিনিমাম 2 বছর লাইফের বেঁচে যেত। যখন আমরা হেল্প নিতে চেয়েছি, যখন আমরা জানি, আর সবচেয়ে খারাপ জিনিস হলো যে মাদক নেয়, ও কিন্তু দুনিয়ার সবাই জানুক, ও ওয়ারি করে না, ও ওয়ারি করে ওর প্যারেন্টস, আপনজন যেন না জানে। তো ও খুব ক্লেভারলি, তার মানে হলো কি, আমি যখন আমার বড় ছেলের প্রবলেমের কথা জানলাম, তখন আমার ড্রাইভার, আমার কাজের লোক, আমার স্টাফ, আমার বন্ধুবান্ধব অনেকে জানে, আমি জানি না, আমি এবং আমার স্ত্রী জানি না। তো এই অ্যাকসেপ্টেন্সটা আসতে হবে। এটাকে যদি আমরা ক্রাইম হিসাবে না দেখতে পারি, ইটস এন অ্যাক্সিডেন্ট, বা এটা একটা মানসিক রোগ হিসাবে যদি দেখি, তখন কিন্তু হয়তো আমার ড্রাইভারই বলতো যে স্যার আপনার ছেলে এটা করছে। তা আমি যত আর্লি ডিটেক্ট হবে, ওনার জন্য ট্রিটমেন্ট করা তত ফাস্টার হবে। সো সাবরিন, একটু বলেন ট্রিটমেন্টের প্রসিডিউর কি, মানে যতটা বলা সম্ভব সিক্রেসিটা বজায় রেখে, কারণ আপনি সব বলে দিলে তার তখন না, এটা ওপেন সিক্রেট। না, অবশ্যই ট্রিটমেন্টের বিষয়টা আমি যদি প্রথমে একটু বলি, যে আমাদের চ্যালেঞ্জের কথা যখন প্রথমে বলছিলাম, আমি একটা জিনিস হয়তো মিস করে গেছি, যে
বেশিরভাগ মাদকাসক্ত যারা তাদের সাথে কিন্তু কোঅকারিং ডিসঅর্ডার হিসেবে মানসিক সমস্যাও থাকে, বা মানসিক সমস্যা থেকেও মাদকাসক্ত। আপনি বলছেন মানসিক সমস্যা থেকেও হতে পারে, আবার মাদকের কারণে মানসিক সমস্যা হতে পারে। কিন্তু দেখেন যে আমাদের রিহ্যাবিলিটেশন সেন্টারগুলো কিন্তু লাইসেন্স পায় হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যেটা সুরক্ষা বিভাগের আন্ডারে, যেটা আমরা ডিজি হেলথের আন্ডারে নয়। তো আমাদেরকে কিন্তু আবার আলাদা করে ডিজি হেলথের থেকেও লাইসেন্স নিতে হচ্ছে যখন তার কোনো মানসিক রোগী আমরা ভর্তি রাখতে চাচ্ছি। তো এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোর জন্য, কারণ দুই জায়গা থেকে যখন আমরা এটাকে একসাথে করতে যাই তখন এটার খরচের জায়গাটা বলি বা যেই জায়গাটাই বলি, আমাদের জন্য কিন্তু একটা বিশাল হ্যাসেল প্লাস চ্যালেঞ্জও। এবং অনেকগুলো রিহ্যাবিলিটেশন সেন্টার কিন্তু চলছে শুধুমাত্র ডিজি হেলথের কোনো লাইসেন্স ছাড়া, কিন্তু সেখানেও কিন্তু এই কোঅকারিং ডিসঅর্ডার সহ কিন্তু মাদকাসক্ত ব্যক্তি আছে। তো সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে আমরা সেটাকে আসলে যদি ব্লেন্ড করতে পারি, সমন্বয় সাধন করতে পারি। তো সেখানে মনে হয় আমার সমন্বয়হীনতার অনেক অভাব আছে, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো এই বিষয়টা নিয়েও হয়তো কাজ করবেন। আর ট্রিটমেন্টের বিষয়টা যদি আসে, সেটা আগেও বলেছি যে বায়োসাইকোসোশ্যাল মডেল আমরা আসলে সবসময় ফলো করার চেষ্টা করি। তো প্রথম মডেলকে এক একজন এক এক রকম ফলো করে না, এটাই স্ট্যান্ডার্ড, এটা স্ট্যান্ডার্ড, এটা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং এটা সারা বিশ্বে একইভাবে ফলো করা হয়। প্রথম মাসটা আমরা যদি সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, কেউ হয়তো 4 মাস 6 মাস 2 মাস এভাবে করে বলে, কিন্তু কোনো এরকম বাধ্যবাধকতা নেই। আসলে কোন ধরনের মাদক ব্যবহার করছে এবং তার সিভিয়ারিটি কতটুকু, তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট বা কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, আমরা যেটা বলি চিন্তা চেতনার বিকৃতি, আচরণগত সমস্যা কতটুকু হয়েছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু সাইকিয়াট্রিস্ট একটা ট্রিটমেন্ট লাইন তৈরি করেন, যিনি মনোচিকিৎসক। ওনার ডায়াগনোসিসের উপর ভিত্তি করে, এবং সাথে আরও কোনো মানসিক সমস্যা আছে কিনা সেটার উপর ভিত্তি করে কিন্তু তার ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে তৈরি করা হয়। তো প্রথম মানটা যদি চলে যায়, যে মোটামুটি 28 দিন লাগে কিন্তু ডিটক্সিফিকেশন, যেটা আমরা বলি যে একটা শরীর থেকে বজ্র নিষ্কাশন, সে যে জিনিসটা সেবন করেছে সেটা শরীর থেকে যেতেও কিন্তু কমপক্ষে 21 থেকে 28 দিন লেগে যায়। তো প্রথম মাসটা চলে যায় কিন্তু তার নিজেকে একটা স্টেবল পজিশনে আনতে। দ্বিতীয় মাস থেকে আমরা শুরু করি তার ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং সেশন, যে সে কেন করেছে, তার রিয়েলাইজেশনটুকু আসলে কতটুকু আসছে, সে আদৌ এটাকে সমস্যা বলে মনে করে কিনা। তো সেই জায়গাগুলো যখন আমরা অ্যাড্রেস করতে পারি, তখন আমরা বুঝতে পারছি তার ইনসাইট ডেভেলপ করছে, যেটা আমরা বলি যে তার বিবেক বুদ্ধি বিবেচনার জায়গাগুলো যদি ডেভেলপ করে, তখন কিন্তু আমরা পরবর্তী ধাপে আসলে লাগাতে পারি। তো এটা যে সবসময় মানুষ ভেদে যে সব এক মাসেই হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন না। সিভিয়ারিটির উপর ডিপেন্ড করছে সে কত বছর যাবত মাদকে আসক্ত, কোন মাদকে আসক্ত সেটা ডিপেন্ড করে। এবং আমরা দেখতে পেয়েছি যে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটা জরিপ যদি বলি, যদিও এটা স্টাডি পিরিয়ড 2017 থেকে 18 এবং এটা পাবলিশ হয়েছে 2021-এ, বাংলাদেশে সবচেয়ে বেশি মাদক কিন্তু নেওয়া হয় গাঁজা, ক্যানাবিস আমরা যেটা বলি, 42.7%, এবং তার পরবর্তীতে আসে অ্যালকোহল 27.5%। কিন্তু এটা এখন আমার মনে হয় যে ইয়াবা অনেক বেশি, যদিও আমাদের বর্তমানে কোনো স্টাডি নেই, গবেষণার ক্ষেত্রে আমরা অনেকটুকুই পিছিয়ে বরাবরের মতোই। আর 70 লক্ষ যেই বিষয়টা আমরা বলছি সেটাও কিন্তু অনেক আগের স্টাডি পিরিয়ড, যেটা করোনার পরবর্তীতে আমাদের মনে হয়েছে যে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে চিকিৎসা দিতে গিয়ে আমরা বুঝেছি যেটা হয়তো অনেক বেশি, কিন্তু সরকারি পর্যায়ে আসলে সেরকম কোনো গবেষণার জায়গাটা আসলে নেই। কিন্তু মতান্তরে যদি বেসরকারি কিছু প্রতিবেদন দেখি, হয়তো বা এটা অনেক বেশি, 1 কোটিরও বেশি বা অনেকে 2 কোটিও বলে থাকেন। তো সেই জায়গাগুলোতে হয়তো আমাদের এক্সপ্লোর করার অনেক সুযোগ আছে। আর এটা কি অ্যালকোহল ধরে না অ্যালকোহল ছাড়া? অ্যালকোহল ধরে, এবং তারপরে আমরা দেখছি ইয়াবা ছিল 1.5%, ওপিওয়েড যেটা হেরোইন বা আদার্স কিছু 5.3%, এবং স্লিপিং পিলস অ্যাবিউজ যেটা ফার্মাসিউটিক্যাল ড্রাগ, কিন্তু আসলে সেটাও কিন্তু মিসইউজ হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে এবং একজন পেশেন্টের কতটুকু ইম্পেয়ারমেন্ট তার হয়েছে তার উপর ডিপেন্ড করে যখন আমরা ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজাচ্ছি, 4 মাস থেকে 6 মাস আসলে লেগেই যায়। তো এর পরবর্তীতে তার কোনো মানসিক সমস্যা সেই সাথে রয়েছে কিনা, কোনো ব্যক্তিত্বের সমস্যা রয়েছে কিনা, সেগুলোকে আসলে আমরা অ্যাসেস করি। যদি কোনো মাদকাসক্ত ব্যক্তি আগে থেকেই কোনো মানসিক সমস্যায় জর্জরিত থাকেন, তাহলে পরবর্তীতে সেটা আসলে দেখা যায় যে না, তার মানসিক রোগটা যাচ্ছে না, মাদকাসক্তি ডিটক্সিফিকেশন হয়তো হয়ে গেছে কিন্তু মানসিক সমস্যা রয়ে গেছে, তখন হয়তো আমরা সেই বিষয়গুলো নিয়ে সাইকোলজিস্ট সাইকোথেরাপিস্টরা আসলে কাজ করে থাকেন। এবং পরবর্তীতে আমাদের দেশে যদিও এটার ইমপ্লিমেন্টেশন অনেক কম, সোশ্যাল ওয়ার্কার, দেশের বাইরে আমরা জানি যে সোশ্যাল ওয়ার্কার খুব সুন্দরভাবে কাজ করে থাকেন, তাদেরকে সোসাইটিতে রিইন্টিগ্রেট করার জন্য পুনর্বাসনের একটা বিষয় থাকে, কিন্তু আমাদের দেশে পুনর্স্থাপিত বা পুনর্বাসন করার বিষয়গুলো আসলে অনেকটুকু আমাদের চ্যালেঞ্জ, বা সোশ্যাল ওয়ার্কারের কাজগুলো কিন্তু আমরা সেভাবে করে দেখছি না। তো হয়তো এগুলো নিয়ে ভবিষ্যতে চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, সেটাই আমরা আশা করি। তো ওরকম হলে হয়তো বা আমরা একটা হলিস্টিক অ্যাপ্রোচ যেটা বলছি, একটা ইন্টারন্যাশনাল মডেল, সেটা হয়তো বা আমরা ইন্টিগ্রেট করতে পারবো। মেজর কি কারণ যেটা এই যে অ্যাডিকশনের বা
ড্রাগস নেয়ার কি কি ফাইন্ডিংস আপনার বাংলাদেশের কনটেক্সটে? কজের ক্ষেত্রে যদি আমরা একদম কারণগুলোর ক্ষেত্রে বলে থাকি, আমি যদি একদম অ্যাডোলেসেন্ট পিরিয়ড থেকে কিন্তু মানুষ আসলে ড্রাগ ইউজ করা শুরু করে, তখন অ্যাডিকশন হয় না, তখন কিন্তু সে ইউজ আচ্ছা, করছে। আমাকে একটু বলেন বয়স কত একেবারে মিনিমাম পেয়েছেন বা একদম সর্বোচ্চ মিনিমাম কত? 15 বছর বয়স থেকে আমরা যদি এনআইএমএইচ এর ডেটা বলেও দেখি, সর্বোচ্চ এটা একদম 50 বছর পর্যন্ত কিন্তু পাওয়া যায়। রাস্তাঘাটে কিন্তু 8, 9, 10 মানে বছর না, আমি বলছি 50-এর উপরে 50-এর উপরে আছে, কিন্তু সেটা হয়তো আমরা রিহ্যাবিলিটেশন কেয়ারে খুব কম পেয়ে থাকি, কারণ তার কোমরবিড ইলনেস অনেক বেশি থাকার কারণে হয়তো অনেক ভর্তি করে না বা বোঝা যায় না বিষয়গুলো। তো যদি মেন্টাল হেলথের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডাটাটাও আমরা দেখি, 18.7% কিন্তু অ্যাডাল্ট যারা হচ্ছে মাদকে আক্রান্ত, এবং সেখানে কিন্তু 12.6% চিলড্রেন, চাইল্ড এবং অ্যাডোলেসেন্ট আমরা যেটা বলছি, হুইচ ইজ আ হিউজ একটা পপুলেশন। তো 15 বছর বয়স থেকে বা এখন 12-13 বছর বয়স থেকে আমরা দেখি যে তারা আস্তে আস্তে ড্রাগ আসলে ছেলে এবং মেয়েদের মধ্যে, এবং ছেলেদের মধ্যে প্রিডমিনেন্ট বেশি, এটা ডমিনেন্ট ছেলেদের মধ্যে বেশি, অনেক বেশি। ছেলেদের মধ্যে 15.7% হচ্ছে ছেলেদের মধ্যে অনেক বেশি, এবং সরি, এটা আমি মেন্টাল হেলথের কথা বলছি। ছেলেদের মধ্যে অনেক বেশি থাকে, প্রায় 44% প্লাস ছেলেদের মধ্যে, বাকিটুকু অনেকটুকু মেয়েদের মধ্যে এখন অনেকটুকু আসছে। আর যদি বলি যে ইনিশিয়েশন অফ ড্রাগ ইউজ 12 বছর বা 13 বছর বয়স থেকে শুরু হয়, এবং কজগুলো যদি বলি, প্রথম এখন দেখা যায় যে অনেকটুকু কিউরিওসিটি, পিয়ার প্রেশার, যে আমাকে এই স্ট্যান্ডার্ডে উঠতে হবে, বা আমি আসলে বিচ্যুত হয়ে যাচ্ছি, সমাজচ্যুত হয়ে যাচ্ছি, আমি হয়তো আমার এই বন্ধু মহলটা আমাকে অ্যাকসেপ্ট করছে না, আমি হয়তো খুব কুল হতে পারছি না। তো সেই বিষয়গুলোর জায়গা থেকে সে অনেকে ওখানে ইনক্লুড করতে নিজেকে, সে কিন্তু ওই পিয়ার প্রেশারে আসলে পড়ে যাচ্ছে, সেখানে সে ইউজ করছে, ইউজ করতে করতে একটা সময় ডিপেন্ডেন্সি ডেভেলপ করছে, যেটা সে নিজেও বুঝতে পারছে না। তার পরবর্তীতে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের অনেকগুলো ক্রাইসিস মোমেন্টও থাকে, অনেক বিশাল হরমোনের পরিবর্তন হয়, সে নিজেকে পরিবারের থেকে অনেকটুকু আলাদা মনে করে, ফ্যামিলি হয়তো বাচ্চাটাকে বুঝতে পারছে না, কারেক্ট করার চেষ্টা করছে কানেকশন তৈরি করার বিপরীতে। তো দেখা গেছে যে ওই বিষয়টা যখন হয়, বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে নিজেকে রিল্যাক্টেন্ট হয়ে যায়, সে কিন্তু বেশি বহির্মুখী হয়ে যায়, বন্ধুদের কাছে সে তার অনুভূতিগুলো শেয়ার করার জায়গাগুলো সে খুঁজে পায়, তখন কিন্তু সে একটা অসৎ সঙ্গে পড়ে এই বিষয়গুলোকে অ্যাবিউজ করতে থাকে। এবং পরবর্তীতেও আমরা যখন দেখি যে যদি লেট অ্যাডাল্টহুড বা আর্লি অ্যাডাল্টহুডের জায়গা থেকে আমি যদি দেখি, সেখানে জব ক্যারিয়ারের একটা প্রেশার, জবের একটা স্ট্রেস, হতাশা, বিষণ্ণতা, আদৌ আমি পাশ করতে পারছি কিনা বা তারপরে চাকরি পাবো কিনা, আনএমপ্লয়মেন্ট, অনেক কিছু মিলিয়ে কিন্তু এটার কজটা হয়। এবং একটা বড় বিষয় হচ্ছে পরিবার, ফ্যামিলি ডাইনামিক্স, এবং পরিবারের মধ্যে অসামঞ্জস্যতা, ডোমেস্টিক ভায়োলেন্স, ডিসফাংশনাল বা ডিসহারমোনি আমরা যেটা বলি, সেই বিষয়গুলো আমরা অনেক দেখতে পাই, যে পরিবারে হয়তো বা সুখ শান্তির বিষয়গুলো সেরকম সে পাচ্ছে না বলেই কিন্তু সেটা থেকে স্কেপ করার জন্য নিজেকে ড্রাগের মধ্যে আসলে ডুবিয়ে নিচ্ছে। তো এরকম অনেক কিছুই আসে, এবং আসক্তি শুধুমাত্র মাদকের মধ্যেই যে আছে তা না, অনেকগুলো আসক্তি আমরা এখন দেখি, ইন্টারনেট অ্যাডিকশন সবচেয়ে বেশি, আসক্তির তো শেষ নেই, আপনি অনেক কিছুতেই আসক্তি অনেক কিছুই আছে। তো মাদকাসক্তির কথা যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তো কাউজগুলো বেসিক্যালি এগুলোই থাকে। শাহিদুল ইসলাম এলান, এটা ট্রিটমেন্টটা যত আর্লি দেওয়া যায়, যত আর্লি ডিটেকশন, মানে ওনার কাছে যত তাড়াতাড়ি পেশেন্ট যাবে, অত চান্সেস আর হায়ার যে রিকভার করবে ফাস্টার। তো এই জন্য আমার মনে হয় সরকারের স্কুলে এখন বলছে যে স্কুলে কলেজে কাউন্সিলর রাখা দরকার, ওর টিচারদেরকে ট্রেনিং দেওয়া, যে ওদের মুড শিফট হলে কি কি জিনিস দেখলে টিচাররা শনাক্ত করতে পারবে যে একটা বাচ্চার মেন্টাল হেলথের কোনো প্রবলেম হচ্ছে, ওর এডিকশনের কোনো প্রবলেম হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত যেটা হচ্ছে, যে যদি কারো এই যে ড্রাগ এডিকশনের কোনো বাচ্চাকে যদি কোনো স্কুল ধরতে পারে, ওকে কিন্তু পানিশমেন্ট দিচ্ছে, বিকজ ইটস এ ক্রাইম, ওকে হয়তো স্কুল থেকে বের করে দিচ্ছে। তো কাউন্সিলর থাকলে, আমাদের কিন্তু ওনাদের মতো অনেক কাউন্সিলর দরকার স্কুল কলেজে ওই লেভেলে। ইভেন এমপ্লয়ারদেরও এখন আজকাল শুরু হয়েছে এমপ্লয়ারদের মেন্টাল হেলথের উপরে কাজ করা, বড় বড় অর্গানাইজেশন কাজ করছে, ওনারাও করছেন, কিছু আমাদের মতো ছোট অর্গানাইজেশনও করছে। কারণ ওখানেও যদি এইচআর যে থাকে, বা ওখানে যদি কোনো লোক থাকে যে মেন্টাল হেলথ সম্বন্ধে অবগত আছে, ও কিন্তু ওর কোনো ওয়ার্কারের যদি প্রবলেম থাকে, ইনিশিয়াল আইডেন্টিফিকেশন থাকে, ওকে হেল্প করতে পারে, ইনস্টেড অফ ধরা পড়লে ওকে তাড়িয়ে দেওয়া। মোট কথা, এটাকে যদি সোশ্যালি আমরা প্রপারলি অ্যাকসেপ্ট করতে পারি, খোলামেলাভাবে অ্যাকসেপ্ট করতে পারি ইটস এ প্রবলেম, তাহলে কিন্তু অনেক এডিকশন কিন্তু অনেক এডিকশন হয়তো কমবে না, কিন্তু রিকভারি অনেক ফাস্টার হবে। এখন যেটা হচ্ছে, ওনাদের কাছে যখন যাচ্ছে, উনি যেটা বললেন যে অনেক পরে যাচ্ছে, প্যারেন্টসরাও নিচ্ছে না, ভয়ে নিচ্ছে না। আর যে মাদকাসক্ত বা যে এডিক্ট, ও
সামনে আসছে না। অনেকে কিন্তু চায় এখান থেকে বের হয়ে আসতে, তো বন্ধু বান্ধবের কাছে যায়, কিন্তু প্যারেন্টসকে বলে না। যেখানে রিয়েল হেল্প পাওয়া দরকার টিচারকে বলবে না, কোনো কাউন্সিলের কাছে যাবে না, যাওয়াটাকে খুব ডিফিকাল্ট মনে করে। অ্যান্ড ইটস অ্যান এক্সপেন্সিভ থিং অলসো। আস্তে আস্তে এটাকে কমাতে হবে। আমাদের মনে হয় অনেক কাউন্সিলর দরকার। যেভাবে এডিকশন বাড়ছে, শুধু তো মাদক না, বাকি এডিকশনও বাড়ছে। আমরা এখন অ্যাজ এন এমপ্লয়ার, আমি লোক এমপ্লয় করি, তো দেখি যে গ্যামলিং এডিকশন, এটা কিন্তু বিরাট একটা প্রবলেম। প্রায় অফিসে, আমাদের অফিসেও এমন হয়েছে যে ধরেছে যে গ্যাম্বল করছে অনলাইনে, মোবাইলে, না মোবাইল, এন্ড দে আর স্পেন্ডিং এ লট অফ টাইম গ্যামলিং। অফিসে তো বোঝা খুব খুব মুশকিল। আপনি অফিসের স্টাফকে তো ফোন দিতে হবে, তো ধরতে পারলে আমরা ওকে পানিশমেন্ট দেওয়ার চাইতে ওকে দরকার হলো ওনার মতো কারো কাছে পাঠিয়ে দেওয়া, যে গো টক, এটা থেকে বের হয়ে আসা। আর তাছাড়া এমনিও যে ফেসবুক এইগুলি কিন্তু আমরা তো অফিসে তো বন্ধ করতে পারবো না, কিন্তু এগুলি চলতেই থাকবে। পর্নোগ্রাফিক অ্যাডিকশন ইজ এ বিগ প্রবলেম অলসো, যেগুলি নিয়ে কথাবার্তা হচ্ছে না। তো গভর্নমেন্ট হ্যাজ টু কাম আপ। সরকারের এটাকে, আমি বারবার বলছি যে এটাকে ক্রাইম হিসাবে না দেখে, ইটস এ সোশ্যাল প্রবলেম, ইটস এ মেন্টাল প্রবলেম। সামাজিক দায়বদ্ধতার দিয়ে হলো সরকারের এটাকে করা দরকার, প্রত্যেকটা স্কুল কলেজে, প্রত্যেকটা ইনস্টিটিউশনে। এবং আমি মনে করি যে সব বিজনেস হাউসেস যারা এমপ্লয় করে, ওদের লোক থাকা দরকার যারা এগুলিকে বুঝতে পারবে, যেন আর্লি ডিটেকশন করা যায় এবং আর্লি ট্রিটমেন্ট নেওয়া যায়। কারণ ট্রিটমেন্টটা তো নাম্বার ওয়ান, যত দেরিতে যাবে ইট উইল বিকাম মোর এক্সপেন্সিভ, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে টাইমও অনেক বেশি লাগে রিকভার করতে, রিকভারি বিকজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আর এটা যে প্রবলেম, আমরা যদি অ্যাকসেপ্ট করি, ইভেন রিকভারিং এডিক্টদেরকে কিন্তু এখনও আমরা খারাপ চোখে দেখি। একটা লোক হয়তো 10 বছর ক্লিন হয়ে গেছে, ওকেও কিন্তু আমরা এখনও ওইভাবে দেখি না। কিন্তু আমাদের এটা রিয়েলাইজ করতে হবে যে রিকভারিং এডিক্টরা কিন্তু আগের চাইতে অনেক ভালো ফর্মে সেই কিন্তু রিকভার করছে, বিকজ ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং টু কাম আউট। সে যখন পেরেছে এতটুকু করতে, ও কিন্তু জীবনে সবখানে অনেক জোরে দৌড়াবে। তো এই সাহসটা ওদের ভিতরে দেওয়া দরকার আছে। সাবরিন, এমনিতে যেই পরামর্শটা মিস্টার শাহিদুল ইসলাম হিলাল রাখছেন, কিন্তু এর রিসোর্স কি বাংলাদেশে আছে? আমি বলছি ইন টার্মস অফ সাইকিয়াট্রিস্ট, ইন টার্মস অফ রিহ্যাব সেন্টার, ইন টার্মস অফ হসপিটালস। এটা আসলে অনেকটাই অপ্রতুল। যদি আমরা বলি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিন্তু বলেছে যে প্রতি 10,000 জনে 10 জন সাইকিয়াট্রিস্ট আসলে থাকা উচিত, কিন্তু আমাদের দেশে কিন্তু সাইকিয়াট্রিস্টের সংখ্যা 450 থেকে একটু বেশি, 500-ও কম। তো সেই তুলনায় এত কোটি জনগণের দেশে মাত্র 450 সাইকিয়াট্রিস্ট, যেটা আসলে একেবারেই খুবই অপ্রতুল। এবং যদি আমি সাইকোলজিস্ট বলি, সাইকোলজি, সাইকোথেরাপি সব মিলিয়ে মনে হয় না 1500 ক্রস করবে। তো সেই জায়গাটা আসলে আমাদের এখনও কাজ করার বিষয় আছে। কিন্তু রাতারাতি আসলে সাইকিয়াট্রিস্ট বা মনোচিকিৎসক বা মনোবিজ্ঞানী তৈরি করাটাও সম্ভব না, কারণ একজন সাইকিয়াট্রিস্ট আসলে পাশ করে বের হতেও তার 5-6 বছর লাগে। ততদিনে হয়তো সমস্যা আরও বেশি প্রবল হবে। তো আমরা যেটা করতে পারি যে ফার্স্ট এইড কী করে আমরা আসলে শনাক্ত করব, এই জিনিসটা যদি আমরা সবাইকে ইনক্লুড করতে পারি এটার মধ্যে, যেমন স্কুলের টিচার হতে পারে, সেখানে উনি একজন স্পোক পারসন হতে পারেন। তো ওনাকে যদি আমরা একটা মেন্টাল হেলথের ফার্স্ট এইড ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসি, কমিউনিটিতে যারা কাজ করছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা কাজ করছেন, তাদেরকে যদি মেন্টাল হেলথের ফার্স্ট এইড ট্রেনিংটা দেওয়া যায় এবং ওয়ার্নিং সাইনগুলো, সেটা অ্যাডিকশনের হোক, মেন্টাল হেলথের জায়গা হোক, সেগুলো যদি আমরা তাকে ট্রেনিংয়ের ব্যবস্থায় করতে পারি, তাহলে কিন্তু আর্লি ডিটেক্ট করাটা আসলে পসিবল। তারপরে হয়তো তারা রেফার করে দিবেন সেই অনুযায়ী যে ঠিক আছে, তোমার এখন এই জায়গাতে আসলে যাওয়া দরকার। তো এই ট্রেনিংয়েরগুলো ব্যবস্থা করা, এবং সেই সাথে যারা স্যার বলছিলেন যে এখন কিন্তু ওয়ার্ক প্লেসগুলোতেও কিন্তু অনেক বেশি ভালনারেবল মানুষজনকে আমরা দেখি যে তারা মেন্টালি অনেক বেশি হয়ে গেছেন। তো সেই খুব স্বাভাবিকভাবেই ওখানে যারা টিম লিডার, যারা এইচআর ম্যানেজমেন্ট, তাদেরও যদি আসলে মেন্টাল হেলথের ফার্স্ট এইড ট্রেনিংটা থাকে, এটা সম্পর্কে অ্যাওয়ারনেসটা থাকে, তাহলে কিন্তু মানুষের জন্য এটা অনেক হেল্প হবে। যেহেতু আসলে আমরা রাতারাতি একটা চেঞ্জ করাটা আসলে মুশকিল, দক্ষ জনশক্তির যেহেতু অভাব হয়েছে, সুতরাং আমাকে বিকল্প চিন্তাও আসলে করতে হবে যে আমি এটা নিয়ে কীভাবে কাজ করব। এটা একটা বিষয়। আর অ্যাওয়ারনেসের তো আসলে কোনো বিকল্প নাই। আমরা আগে যেমন যেভাবে করে যক্ষ্মা থেকে শুরু করে সব কিছু প্রতিরোধ করা হয়েছে কিন্তু শুধুমাত্র অ্যাওয়ারনেসের মাধ্যমে, এবং সেটা কিন্তু যেভাবে বোঝে, আমরা একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে গিয়ে যদি আমি ড্রাগ বলি বা এগুলো কিন্তু তারা বুঝবে না। তো স্বাভাবিকভাবে সেখানে হয়তো একটা যাত্রা, একটা নাটক বা যেভাবে একটা সংস্কৃতির মাধ্যমেও কিন্তু আমরা অনেক কিছু আসলে তুলে ধরতে পারি। তো সেখানে ধর্মীয় প্রতিনিধি যারা আছেন, যেহেতু বাংলাদেশ একটা রিলিজিয়াস কান্ট্রি, তো সেই জায়গা থেকে আমরা তাদেরকেও ইনক্লুড করতে পারি। এক সপ্তাহে একদিন জুম্মার নামাজ হয়, সেখানেও যদি তারা
মসজিদে যদি এই খুতবার সময় এই কথাটা আসলে বলা হয়, তখন কিন্তু মানুষ অনেকটুকু এই বিষয়গুলো আসলে নিবেন, সচেতনতার জায়গাগুলো আসলে হয়তো অনেকটুকু ডেভেলপ করবে। তো অ্যাওয়ারনেসের আসলে কোনো বিকল্প নেই আমি বলবো। সাদুল ইসলাম হেলাল। আমি আরেকটা চ্যালেঞ্জ দেখি হলো লিগ্যাল ড্রাগস ইলিগালি বিক্রি হচ্ছে, যে এটা কিন্তু একটা বিরাট জিনিস। আমি যতটুকু জানি অনেক তো এই যে স্লিপিং পিল খেয়ে ইয়ে করছে, তো এইটা ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এডিকশন হচ্ছে, তারপরে পেইন কিলার যেসব ওষুধ আছে, আমি ওষুধের নামগুলি জানি না, বাট ওটা দিয়ে এডিকশন করে, তাই না? অনেকেই করে। তো লিগ্যাল ড্রাগস যে ইলিগালি বিক্রি হচ্ছে, এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি এটার একটা দায়িত্ব নেওয়া দরকার, যেন ফার্মেসি যেন এটা না করে। এটা কিন্তু সেটা তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি করবে না, ল এনফোর্সিং এজেন্সিজ বা রেগুলেটরি বডিজ, রেগুলেটরি বডি করা দরকার। ফার্মেসির উপরে তার ফার্মাসিউটিক্যাল প্রেসক্রিপশন ড্রাগস কোনটা প্রেসক্রিপশন লেস দিতে হবে, যেটা বিদেশে সবখানে আছে। এটা কিন্তু বিরাট চ্যালেঞ্জ থাকবে। আপনি ইয়াবাটে এবার সব বন্ধ করলে সবাই কিন্তু এটা যায়, এটা হলো ইজিয়েস্ট ফর্ম অফ টেকিং। অন্য কিছু না পেলে কিন্তু সবচেয়ে সস্তা, তাই না? এটা একদমই। এবং আমি যদি এখানে একটু অ্যাড করি যে এখানে আসলে একজন মানুষ, আমি যদি খুব রিয়েল কেস জায়গা থেকে দেখি, যে একই প্রেসক্রিপশন থেকে কিন্তু এখন অনেকটুকু মানুষ সচেতন হয়েছে, এবং ফার্মেসিতে গেলেও কিন্তু আপনি চাইলেই 30টা ঘুমের ওষুধ এখন কিনতে পারবেন না একসাথে, তারা কিন্তু প্রেসক্রিপশন চাইবে, কিন্তু সে তো অনেকগুলো ফার্মেসিতে যাচ্ছে। এটাকে কিভাবে ডিটেক্ট করা যাবে? তো সেরকম দেশের বাইরে যেটা হয় যে একটা আইডির আন্ডারে এসে সে হয়তো কয়টা ওষুধ কিনছে, সেই বিষয়গুলো, এটা হয়তো অনেক লম্বা সময়ের ব্যাপার, কিন্তু আমরা প্রসেসটা শুরু করতে পারি। কারণ সত্যিকার অর্থে ঘুমের ওষুধ খুবই অল্প টাকায় কেনা যায়, এবং এটা দিয়ে আরও বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে কিন্তু এক ধরনের ড্রাগস তৈরি হয়, যেটাকে অনেকে খুব লোকাল ল্যাঙ্গুয়েজে ঝাঁকি বলে। তো এটা করেও কিন্তু মানুষ অ্যাডিক্টেড হচ্ছে। মানে ঘুমের ওষুধ খেয়ে অ্যাডিকশন, ঘুমের ওষুধ খেয়ে অ্যাডিকশন, ঘুমের ওষুধ অ্যাডিকশন কিন্তু অনেকটাই বেশি। আমি আজকেই প্রথম জানলাম, দর্শক উপকৃত হবে। আমি ঘুমের ওষুধ খাই না, সো আমি এমনিতেও। তো এটার মিসইউজ হচ্ছে, প্রেসক্রাইব ড্রাগ হচ্ছে হয়তো বা একটা করে খাবে, উনি হয়তো 3, 4টা 5টা একসাথে খেয়ে ফেলছেন, এবং এটা দিয়ে কিন্তু সুইসাইডেরও চেষ্টা করা হয়। তো আমাদেরকে বুঝতে হবে যে আসলে কোথায় থামতে হবে। তো সেই জায়গাগুলোটা আসলে শুরু করাটা দরকার, যে একটা ফার্মেসি থেকেই সবকিছু যে সবাই কালেক্ট করবে, মানুষও তো আসলে স্মার্ট, তো সে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু সে কালেক্ট করার দরকার, প্রেসক্রিপশন থাকলেও করতে পারে, সে কিন্তু করে ফেলছে। তো একটা আইডির আন্ডারে এসে যদি দেখা যায় যে সে কতটা প্রেসক্রিপশন, তার প্রেসক্রাইব ড্রাগ কতটুকু, সে কতটুকু কিনতে পারবে, এর বেশি সে কিনতে পারবে না, লক হয়ে যাবে, এরকম অনেক কিছু কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে। তো সেই জায়গাগুলো হয়তো বা ইমপ্লিমেন্টেশন অনেক সুযোগ আছে। আমরা শেষের দিকে ক্লোজিং রিমার্কস হিসেবে আপনি আর কিছু যোগ করবেন? আমি সবসময় আসলে সচেতনতার বিষয়টাই আগে বলবো, যে গণমাধ্যমের অনেক ভূমিকা আছে, যে কারণ মাস পিপলের কাছে এই সচেতনতার জায়গাটা পৌঁছে দেওয়া, যে মাদকাসক্তি একটা মানসিক রোগ। তো এটা বারবারই বললি, এটা একটা অবশ্যই সোশ্যাল প্রবলেম, পাবলিক হেলথ কনসার্ন, অনেক কিছুই আমরা বলি না কেন, কিন্তু প্রথমত কিন্তু সায়েন্টিফিক্যালি এটা একটা মানসিক রোগ। তো আমরা যদি এটা মানসিক রোগ হিসেবে অ্যাড্রেস করে এটাকে চিকিৎসার আওতায় যত তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো, ততই কিন্তু আসলে আমরা এটাকে রিকভারির দিকে নিয়ে যেতে পারবো, এবং যত আর্লি ডিটেকশন হবে ততই কিন্তু রিকভারি প্রসেসটা বা কিউরেবল আমরা বলতে পারবো। যদিও আমরা বলি যেটা পুরোপুরি নিরাময়যোগ্য ব্যাধি না, কিন্তু তারপরও আমরা আশা রাখতে পারি যেটা নিরাময় হবে যদি আমরা প্রপারলি এটাকে গাইড করতে পারি। আমার একটাই চাওয়া, এখন আগেও হয়তো বলেছে, যে রিহ্যাব সেন্টার যে কোনোখানে করতে দেওয়ার সরকার পারমিশন দেওয়া দরকার, যেন রেসিডেন্সিয়াল এরিয়াতে করে। তো আপনি তো দীর্ঘকাল ধরে সরকারের সঙ্গে, আমি বলছি নানা পর্যায়ে নানা সরকারের আমলে এই বিষয় নিয়ে কথা বলছেন, মন্ত্রীবর্গের সঙ্গে নেগোশিয়েট করবার চেষ্টা করছেন, কনভিন্স করবার চেষ্টা করছেন, সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্রকে লিখেছি আমি একটা রিহ্যাব সেন্টার করতে চাই, ওয়ার্ল্ড ক্লাস রিহ্যাব সেন্টার, কিন্তু আমার এটা রেসিডেন্সিয়াল এরিয়াতে হতে হবে, আমাকে পারমিশন দাও। ওনারা লিখেছেন এই হোম মিনিস্ট্রিকে, হোম মিনিস্ট্রি লিখেছেন কি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে, ওই চিঠিটা ওখানে 2 বছর যাবৎ ঘোরাঘুরি করছে, পারমিশন দিচ্ছে না। অথচ যারা চালাচ্ছে ঢাকা, কেন দিচ্ছে না সেটাও বলছে না, কেন দিচ্ছে না, কিন্তু গেজেটে আছে যে আমাদের নিরাময় কেন্দ্রগুলি হতে হবে নিরিবিলি জায়গায়, কমার্শিয়াল এরিয়া তো নিরিবিলি না। সুতরাং গ্যাজেট অনুযায়ী আমাকে রেসিডেন্সিয়াল এরিয়াতে পারমিশন দেওয়ার কথা, দিচ্ছে না। তো এটা তো রেসিডেন্সিয়াল এরিয়া বলে আসলে সেই অর্থে এখন না। এখন যেটা হচ্ছে যে ঢাকা শহরে যত রিহ্যাব সেন্টার আছে প্রায় সব ইলিগালি চালাচ্ছে। ধরেন আমি গুলশানের রিহ্যাব সেন্টার করেছি, মতিঝিলের ঠিকানা দিয়ে বাধ্য হচ্ছে আসলে, আমাকে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। রিহ্যাব সেন্টারের একটা কিন্তু জিনিস হলো যে নৈতিকতা শেখানো না পেশেন্টকে, কিন্তু নাম্বার 1 জিনিস হলো যে নৈতিকতা শেখানো। তো আমি অনৈতিক ব্যবসাতে কেন যাব? এই জন্য আমি ইনভেস্ট করছিলাম। আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব টাকা নিয়ে বসে আছি, বাট গভর্নমেন্ট হ্যাজ টু মেক ইট ইজি।
এটাই আমার দাবি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। নুসরাত সাবরিন চৌধুরী এবং মিস্টার সাদুল ইসলাম হেলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম মাদকাসক্তি নিয়ে এবং এটা কিভাবে নিরাময় করা যায়। এটা এক ধরনের মানসিক অসুস্থতা, এটা পরিষ্কার। মানসিকভাবে অসুস্থ যে কেউ আসক্তি তার উপরে ভর করতে পারে, আবার মাদকাসক্ত যে কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে উঠতে পারেন। এভাবেই দেখা বাঞ্ছনীয় এবং এটা নৈতিকতা বিরোধী এমন প্রচারণাটাও ক্ষতিকর। যেটা করা দরকার সেটা হচ্ছে যে প্রচুর রিসোর্স দরকার আমাদের, এবং যে পরিমাণ অসুস্থ রোগী এইখানে আছে বা আসক্ত আছে, মাদকাসক্ত, ওনারা বলছিলেন বেসরকারি হিসেবে এটা কোটি ছাড়িয়ে যাবে, এবং কোটি ছাড়িয়ে গেলে তার সেই অনুপাতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ আসলে বাংলাদেশে নেই, এবং সেই অনুপাতে রিহ্যাব সেন্টারও নেই, এবং আধুনিক রিহ্যাব সেন্টারের কথা তো অনেক পরেই বললাম। এবং সেটা করতে গিয়ে আসলে কী ধরনের যন্ত্রণা পোহাতে হচ্ছে, মিস্টার হেলাল তার অভিজ্ঞতা থেকে বলছিলেন যে চেয়েও আসলে করতে পারছেন না। এবং এইখানে যে সরকারের যে প্রশাসন যন্ত্র আছে তাদের এক ধরনের নেতিবাচক মনোবৃত্তি বা উন্নাসিকতা অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে দাঁড়ায়। এর থেকে বেরিয়ে আসা দরকার। এবং সবচেয়ে বড় কারণ, এটা সমাজের একটা বড় সমস্যা, এবং এই সমস্যায় সমাজ থাকলে, রাষ্ট্র থাকলে অন্যান্য কাজে মনোযোগ দেওয়া বা আমাদের যে প্রোডাক্টিভিটি সেটা আসলে সেই অর্থে বাড়বে না বা নিশ্চিত করা যাবে না। এবং সচেতনতা, যেটা সাবরিন চৌধুরীও বলছিলেন এবং মিস্টার হেলালও বলছিলেন, যে আরও অনেক বেশি সচেতনতামূলক কার্যক্রম করা দরকার। এবং রিহ্যাব সেন্টারগুলো করবার ক্ষেত্রে যেসব বিধি নিষেধ আছে বা প্রতিবন্ধকতা আছে, সেটা যত দ্রুত কাটিয়ে ওঠা যাবে তত এই সমস্যা থেকে পরিত্রাণের পথ উন্মোচিত হবে। এবং সবচেয়ে বড় কথা যে এই বিষয়ে যে নেতিবাচক মনোবৃত্তি বা দৃষ্টিভঙ্গি আমাদের সবার মধ্যে কাজ করে, সেটা পরিবারে বলি, সমাজে বলি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটাকে একটা অসুস্থতা হিসেবেই বিবেচনা করতে হবে, কোনো অপরাধ হিসেবে যতক্ষণ আমরা বিবেচনা করব ততক্ষণ পর্যন্ত আসলে এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।